সবাইকে স্বাগত দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা ডলোরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। কুয়েটে শিক্ষা উপদেষ্টার অনুরোধে সাড়া দেয়নি শিক্ষার্থীরা, আমরণ অনশন চলছে। অবহেলিত চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলওয়ে শুল্ক স্টেশন, বঞ্চিত ব্যবসায়ীরা। সিলেট টেস্টে হারের দ্বার প্রান্তে বাংলাদেশ, 174-এর লক্ষ্যে ব্যাট করছে জিম্বাবুয়ে। কুয়েটের 37 শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে শিক্ষা উপদেষ্টার আশ্বাস উপেক্ষা করে আমরণ অনশন অব্যাহত রেখেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীরা। উপাচার্যের অপসারণ ছাড়া কোনোভাবেই অনশন কর্মসূচি থেকে সরে না আসার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। বুধবার সকাল 10:15টার দিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে যান শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা সিআর আবরার। উদ্দেশ্য শিক্ষার্থীদের অনশন ভাঙানো। উপদেষ্টার উপস্থিতিতেই আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্য বিরোধী স্লোগান দিতে থাকেন। উপদেষ্টা অনশনরত শিক্ষার্থীদের সামনে বসে তাদের সঙ্গে কথা বলেন। কিভাবে 6 দফা থেকে উপাচার্য পদত্যাগের 1 দফা দাবি পরিণত হলো সেই বিষয়টি উপদেষ্টাকে জানান শিক্ষার্থীরা। অনশন কর্মসূচির তৃতীয় দিনে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন অনেক শিক্ষার্থী। তবে উপাচার্য অধ্যাপক মাসুদের অপসারণ না হওয়া পর্যন্ত অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় তারা। আমরা শিক্ষার্থীরা দফা যে দাবি অপসারণ ছাড়া অনশন ভাঙবো না, গভর্নমেন্ট তার প্রসিডিউর চালায় যায়, আমরা এখানে অনশন চালিয়ে যাব। ডিসি মাসুদ যতক্ষণ না পদত্যাগ করবে আমরা অনশন ভাঙছি না, এটা আমাদের সমস্যা। শিক্ষার্থীদের সাথে আলোচনার পর উপদেষ্টা জানান বিষয়টি সমাধানে কমিটি করা হয়েছে। কমিটির সুপারিশ হাতে এলেই সেটি দ্রুত কার্যকর করা হবে। তারা চাইছে এখনই আমরা কোনো ঘোষণা দেই যার মাধ্যমে তারা যেন অনশন শেষ করতে পারে। আমি তাদেরকে বোঝাতে চেষ্টা করেছি আইনের মধ্যে থেকেই আমাদের যে ইনকোয়ারি কমিটি, অত্যন্ত কম্পিটেন্ট ইনকোয়ারি কমিটি, তারা সেই আইনের মধ্যে থেকেই তারা সুপারিশ করবেন বলে আমরা আশা করছি এবং সুপারিশটা পাওয়ার সাথেই আমরা চেষ্টা করব যত দ্রুত সেটা কার্যকর করা যায়। শিক্ষা উপদেষ্টা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার পরপরই আন্দোলনরত শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। এদিকে কুয়েটের শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার বেলা 11:30টায় বিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন মহুয়া মঞ্চে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ব্যানারে তারা এই কর্মসূচি শুরু করেন। কুয়েটের শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে অনশন কর্মসূচি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। আফরিদ হাসান, দীপ্ত বার্তাকক্ষ। কুয়েট ক্যাম্পাসে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী ইয়াসিন আরাফাত, তার কাছে জানবো সবশেষ তথ্য। ইয়াসিন, সিন্ডিকেট সভার কোনো প্রভাব কি শিক্ষার্থীদের মধ্যে পড়েছে কিনা জানাবেন। তারা এখন এই মুহূর্তে কি বলছেন, ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি কি? দোলা, ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি এই মুহূর্তে অনেকটাই শান্তর মতো রয়েছে, কারণ শিক্ষার্থীরা আমার পেছনে ঠিক যে জায়গাতে অনশন করছিলেন সেই জায়গাতে প্রচন্ড গরম রয়েছে। এর পরিপ্রেক্ষিতেই তারা পাশে একটি মেডিকেল সেন্টার করেছিলেন, সেই মেডিকেল সেন্টারে সেখানে শীতাতপ নিয়ন্ত্রিত এবং সেই জায়গাতে তারা অলরেডি তাদের অনশনের সবাই সেখানে চলে গিয়েছেন এবং সেখানে তারা অবস্থান নিয়েই তাদের অনশন কার্যক্রম পরিচালনা করছেন। এর আগেই আপনি যেটা সংবাদে উল্লেখ করছিলেন, শিক্ষা উপদেষ্টা তিনি এসেছেন, তিনি শিক্ষার্থীদেরকে অনুরোধ করেছেন অনশন ভাঙবার জন্য, তারা সেটা শুনেনি। এরপরেই মন্ত্রী কমিশনের যে 3 জন সদস্য এসেছেন তারা অনুরোধ করেছেন শিক্ষার্থীদেরকে, শিক্ষার্থীরা তাদের সেই আহ্বানকে উপেক্ষা করেছে এবং তার পরবর্তীতে আমরা দেখেছি যে বেলা 12:30টার দিকে শিক্ষক সমিতি একটি প্রেস ব্রিফিং করেছে এবং তারা সরাসরি বলেছে যে তারা শিক্ষার্থীদের সকল আন্দোলনের উপাচার্যকে তার কার্যক্রম শুরু করার আগেই যদি পদত্যাগ করতে বাধ্য করা হয় সেটির পক্ষে তারা নন। তারা উপাচার্যকে তাদের কার্যক্রম সঠিক বা কাজ করার সুযোগ দেবার আহ্বান কিন্তু জানিয়েছেন এবং একই সাথে বলেছেন যে এই ধরনের ধ্বংসাত্মক কর্মসূচি থেকে সরে এসে তারা যেন ক্লাসে ফিরে আসে। এবং এর পরপরই আমরা দেখেছি যে কর্মচারী
যে সমিতি রয়েছে তারাও একটি সম্মেলন করেছে এবং সেই একটি মানববন্ধন করেছে এবং সেই মানববন্ধনে তারাও আহ্বান জানিয়েছে। তারা বলেছে তাদেরও বেশ কয়েকজন আহত হয়েছে, তাদের যে রক্ত ঝরেছে সেটিরও বিচার তারা দাবি করেছে। সর্বশেষ সেটি হচ্ছে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে এবং সিন্ডিকেট সভাতে বিশ্বস্ত সূত্রে যেটি জানতে পেরেছি যে ৩৭ জন শিক্ষার্থীর যে বহিষ্কারাদেশ, সেই বহিষ্কারাদেশ প্রত্যাহারের কথা বলা হয়েছে, যদিও এখন আমরা চূড়ান্ত পর্যায়ের ঘোষণাটি পাইনি। তারপরেও আমি আরেকটু জানিয়ে রাখি, এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সকল বন্ধ হল যেগুলি শিক্ষার্থীরা গত দুদিন আগে তারা ক্যাম্পাসে প্রবেশ করেছে, সেই বন্ধ হলগুলিকে কিন্তু খুলে দেওয়া হয়েছে এবং হলের সমস্ত সুযোগ সুবিধা এটি বহাল রাখার সিদ্ধান্ত সিন্ডিকেট সভা জানিয়েছে এবং একাডেমিক যে কার্যক্রম সেটি কিন্তু আগামী ৪ মে থেকে শুরু হবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আমরা কিছু সময় পরে হয়তো বা সিন্ডিকেটের সভার চূড়ান্ত যে কার্যবিবরণী সেটি জানতে পারবো। সেটি জানতে পারলে কুয়েটের সর্বশেষ পরিস্থিতি আমরা জানতে পারবো। তবে এই মুহূর্তে ক্যাম্পাসের পরিস্থিতি অনেকটাই শান্ত রয়েছে। শিক্ষার্থীরা তাদের যে মিছিল শেষে তারা এসে তাদের অনশনের জায়গায় রয়েছে। তবে এই মুহূর্তে আমরা মাত্র ১২ থেকে ১৩ জনকে অনশনরত অবস্থায় দেখতে পাচ্ছি। এটি ছিল কুয়েট থেকে সর্বশেষ অবস্থা। দোলা। কুয়েট ক্যাম্পাস থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইয়াসিন আরাফাত। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে দুদকের করা মামলা বাতিল করে রায় দিয়েছে আপিল বিভাগ। এর মাধ্যমে সত্যের জয় হয়েছে বলে জানিয়েছেন ডক্টর ইউনূসের আইনজীবী। আর দুদকের আইনজীবী বলেছেন, ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত সঠিক ছিল না। গ্রামীণ টেলিকমের কর্মকর্তা কর্মচারীদের অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে ২০২৩ সালের ৩০ মে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন। এই মামলায় নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৪ জনকে আসামি করা হয়। এতে ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাৎ এবং অবৈধভাবে অর্থ স্থানান্তরের অভিযোগ আনা হয়। গত বছরের ৫ আগস্ট পট পরিবর্তনের পর ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ১১ আগস্ট হঠাৎ মামলাটি প্রত্যাহার করে নেওয়া হয়, কিন্তু তার আগেই অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে ডক্টর ইউনূস সহ ৭ জন হাইকোর্টে আবেদন করেন, যা খারিজ করে দেওয়ার পর আপিল বিভাগে আবেদন করা হয়। ওই আবেদন নিষ্পত্তি করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত বেঞ্চ বুধবার রায় দেয়। আপিল অ্যালাউ করে এই মামলাটিকে কোয়াশমেন্ট অ্যালাউ করলো এবং অ্যালাউ করে আজকে সত্যের বিজয় হলো এবং আইনের মাধ্যমে এই মামলা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বাকি যারা ৭ জন আছেন সবাইকে এই মামলা থেকে খালাস দিয়েছেন। দুদকের আইনজীবী জানান, ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত ভুল ছিল। কোনো ক্রমে এটা ক্রিমিনাল মামলা চলবে না। ভুল হতে পারে, আগের কমিশন যখন এটা মামলাটা করেছিল তখন হয়তো সঠিক পরামর্শটা ছিল না, পরবর্তীতে সঠিকভাবে এসছে এবং এটা টোটাল বলা যায় যে আননেসেসারি হ্যারাসমেন্ট। সরকার পরিবর্তনের আগে ডক্টর ইউনূসের বিরুদ্ধে একাধিক মামলা চলমান ছিল। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। বিশ্ব খাদ্য কর্মসূচি সাময়িক অর্থায়নের মাধ্যমে রোহিঙ্গাদের খাদ্য সহায়তা দিলেও আগামী সেপ্টেম্বরে আবারও তহবিল সংকটের আশঙ্কা আছে। এই প্রেক্ষাপটে কাতারকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার কাতারের দোহায় আর্থনা সামিটে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এই আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, রোহিঙ্গাদের সঠিক প্রত্যাবাসন নিশ্চিত না হলে এই অঞ্চলের নিরাপত্তা হুমকিতে পড়বে। এজন্য কাতারকে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগের অনুরোধও জানান ডক্টর ইউনূস। চলতি বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে রোহিঙ্গা সংকট নিয়ে একটি উচ্চ পর্যায়ের সম্মেলনের আয়োজন করবে বাংলাদেশ। এতে কাতারের সহায়তা চান প্রধান উপদেষ্টা। গাম্বিয়া হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যেখানে মায়ানমারকে জেনোসাইডের জন্য অ্যাকিউজ করা হয়েছে, গাম্বিয়ার কিন্তু ওয়াইসির হয়ে ওরাও একটা পার্টি হয়েছেন এটাতে, এই কেসটাতে। তো গাম্বিয়ার এখানে একটা রোল আছে। গাম্বিয়াও তুলে ধরেছেন যে না, এই ক্রাইসিসটা আসলে সবাইকে নিয়ে বলতে হবে। প্রশাসনে থাকা পতিত আওয়ামী লীগ সরকারের অনুসারীদের কাছ থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সুবিধা নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র, সংস্কার ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভায় তিনি প্রশ্ন তোলেন। মির্জা আব্বাস বলেন, প্রশাসনে বিএনপির লোকজন নেই, প্রশাসনে থাকা আওয়ামী দালালদের কাছ থেকে সুবিধা নিয়েছে এনসিপি।
মির্জা আব্বাস দাবি করেন, সচিবালয়ের ভেতরে 4 জন, বাইরে 1 জন সহ সচিব পদমর্যাদার 5 জন এবং উপদেষ্টা পরিষদে থাকা কিছু লোক প্রধান উপদেষ্টাকে সঠিক পথে চলতে দেবে না। তাই প্রধান উপদেষ্টাকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আরো আওয়ামী লীগের প্রোডাক্ট কিন্তু আপনার ডাইনে ভাই আসছে, আপনি একটু ওদের কাছ থেকে সাবধান থাকেন। সচিবালয়ে 4 জন, নাম বলবো না আমি, সচিবালয়ের বাইরে 1 জন, আমি নাম বলছি না, এরা 5 জন এবং আপনার উপদেষ্টা পরিষদের কিছু লোক আপনারা কিন্তু সঠিক রাস্তায় চলতে দেবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনার মামলায় আসামি গ্রেপ্তারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে ঢাকা মহানগর পুলিশের এমন অফিস আদেশ স্থগিত করেছে হাইকোর্ট। এ বিষয়ে দায়ের একটি রিটের শুনানি শেষে বিচারপতি ফাতেমা নজিব এবং বিচারপতি শিকদার মাহমুদুর রাজির বেঞ্চ এই আদেশ দেয়। 9/4/2025 তারিখের যে আদেশের মাধ্যমে পুলিশকে কোনো ফৌজদারি মামলার আসামি, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় দায়েরকৃত মামলার আসামি, এজাহার নামীয় এবং তদন্তপ্রাপ্ত আসামিদেরকে গ্রেপ্তার না করার যে নির্দেশ দিয়েছিল প্রকারান্তরে, সেটির কার্যকারিতা স্থগিত করেছে। এই আদেশের ফলে পুলিশ অত্যন্ত স্বাধীনভাবে তারা এখন তাদের দায়িত্ব পালন করতে পারবে। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। আগের তুলনায় পাহাড় অনেক শান্ত। ছোটখাটো অপহরণ সমতলেও হচ্ছে, পাহাড়েও হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। চট্টগ্রামের সার্কিট হাউসে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠকের পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথা বলেন। এ সময় উপদেষ্টা বলেন, সীমান্ত পুরোপুরি রক্ষিত আছে। আরাকান আর্মি অনেকদিন ধরে এই অঞ্চলে আছে। মিয়ানমার সীমান্ত তাদের দখলে। বাংলাদেশে তারা অনেকে বিয়ে করেছে। তাদের জন্য বাণিজ্য ব্যাহত হচ্ছে। গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, ঘটনা সত্য হলে সাংবাদিকরা অবশ্যই প্রকাশ করবে, তবে দেশের গণমাধ্যম মিথ্যা সংবাদ প্রচার করলে পাশের দেশের সাংবাদিকরা সুবিধা পায়, তারাও মিথ্যা সংবাদ প্রচার করে। কুমিল্লার বুড়িচং উপজেলার মাধবপুরে ট্রেনে কাটা পড়ে 3 যুবক নিহত হয়েছে। বুধবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। কুমিল্লা রেলওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী লাইনে এই 3 যুবক ট্রেনে কাটা পড়ে। খবর পেয়ে বুড়িচং থানা ও রেলওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। নিহতদের মধ্যে 2 জনের পরিচয় মিলেছে। তারা হলেন কুমিল্লার দেবিদ্বারের সাইফুল ইসলাম ও মোহাম্মদ তুহিন। তবে অপরজনের পরিচয় এখনো মেলেনি। মাগুরার আলোচিত 8 বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলায় 4 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। বুধবার সকালে মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে এই মামলার অভিযোগ গঠনের শুনানি হয়। এ সময় আদালতে উপস্থিত ছিলেন চার্জশিটভুক্ত 4 আসামি শিশুটির বোনের শ্বশুর, শাশুড়ি, বোনের স্বামী ও ভাসুর। মামলাটিকে জনগুরুত্বপূর্ণ বিবেচনা করে প্রসিকিউশনকে আইনি সহায়তা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্পেশাল প্রসিকিউটর অ্যাডভাইজার এহসানুল হক সমাজীকে নিয়োগ দেওয়া হয়েছে। শুনানি শেষে তিনি জানান, মামলার অভিযোগপত্র, মূল আসামির 164 ধারায় জবানবন্দি সহ অন্যান্য নথির ওপর ভিত্তি করে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে। আগামী 27 এপ্রিল মামলার সাক্ষ্য গ্রহণ করা হবে। চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেল স্টেশনকে পূর্ণাঙ্গ বন্দরে উন্নীত করার ঘোষণা দেওয়া হয় 2008 সালে। তবে এখনও তা বাস্তবায়ন হয়নি। ফলে ব্যবসায়ীরা গুরুত্বপূর্ণ এই রেলওয়ে শুল্ক স্টেশনের সুবিধা গ্রহণ করতে পারছেন না। খরচ কম হওয়ায় আমদানি রপ্তানির পণ্য পরিবহনে ব্যবসায়ীদের কাছে বেশ জনপ্রিয় চাঁপাইনবাবগঞ্জের রোহনপুর রেলওয়ে শুল্ক স্টেশন। অবিভক্ত ভারতবর্ষে ঢাকা ও কলকাতার মধ্যে যোগাযোগের মাধ্যমও ছিল এই রোহনপুর সিঙ্গাবাদ রেলপথ। দেশ স্বাধীনের পরে এটি শুধু পণ্য পরিবহনের জন্য ব্যবহার হয়ে আসছে। ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে যোগাযোগের মাধ্যমও এই রেলপথ, কিন্তু অবকাঠামোগত উন্নয়ন না হওয়ায় ব্যবসায়ীরা তাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারছেন না এই শুল্ক স্টেশন। তারপরও যারা এই পথ ব্যবহার করছেন তাদেরকেও পড়তে হয় নানা জটিলতায়। এখানে কাস্টমসের যাবতীয় কর্মকাণ্ড শেষে এই গাড়িটা গন্তব্যের উদ্দেশ্যে চলে যাবে, কিন্তু রহনপুর এমন একটা রেল বন্দর যেখানে এখন পর্যন্ত এখানে ইয়ার্ডের কোনো ব্যবস্থা করা হয়। এটি যদি পূর্ণাঙ্গ স্থল বন্দর হয় তাহলে এখান দিয়ে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে, অবকাঠামোগত উন্নয়ন করা যায়,
তাহলে রহনপুর স্টেশন দিয়ে ভারত হয়ে নেপালের একটা ট্রানজিটের সুযোগ হবে। রোহনপুর রেলওয়ে বন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন জেলা প্রশাসক। আমাদের সামনে জেলা প্রশাসক সম্মেলন আছে, সেখানে ব্যক্তিগতভাবে আমি এই রহনপুর রেলওয়ে বন্দর স্থাপনের জন্য উপস্থাপন করব। এই রেল বন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করতে পারলে আমদানি রপ্তানির ব্যয় কমবে বলে জানান ব্যবসায়ীরা। আমরা এই রেল বন্দর দিয়ে ভারত শুধু না, ভারত, নেপাল, ইন্ডিয়ার সাথে আমরা সংযোগ করতে পারবো এবং আমরা মোংলা পোর্টের মাধ্যমে রেলের মাধ্যমে মোংলা পোর্ট হয়ে সারা বিশ্বের সাথে ব্যবসা বাণিজ্য করতে পারবো। 2024-25 অর্থ বছরের প্রথম 6 মাসে রোহনপুর রেলওয়ে বন্দর থেকে আয় হয়েছে 18 কোটি 69 লাখ টাকারও বেশি। কামরুন নাহার, দীপ্ত বার্তাকক্ষ। কাশ্মীরে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় 26 জনের মৃত্যুর ঘটনাকে সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছে ভারতের সরকার। পাকিস্তান ভিত্তিক রেজিস্ট্যান্স ফ্রন্ট নামক এক গোষ্ঠী সামাজিক মাধ্যমে এই হামলার দায় স্বীকার করেছে। এর মধ্যে 3 হামলাকারীর ছবি প্রকাশ করেছে ভারতীয় নিরাপত্তা সংস্থা। সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার ভারত শাসিত জম্মু কাশ্মীর। স্থানীয় সময় মঙ্গলবার কাশ্মীরের পাহেলগামে হামলায় 26 বেসামরিক মানুষ নিহত হন। পাহেলগাম থেকে 3 মাইল দূরে পাহাড়ের চূড়ায় অবস্থিত বৈশারণ উপত্যকায় ভয়াবহ এই হামলার ঘটনা ঘটে। ভারী অস্ত্রসহ সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চালায় পর্যটকদের ওপর। সন্ত্রাসীদের প্রধান লক্ষ্য ছিল পর্যটকরা। এমনকি বন্দুকধারীরা হামলা চালানোর সময় নারী পুরুষদের আলাদা করে বেছে বেছে শুধুমাত্র পুরুষদের লক্ষ্য করে গুলি করছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। হামলার পর অনেকের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে সেখানে। পাকিস্তান ভিত্তিক লস্কর-ই তৈয়বার একটি শাখা রেজিস্ট্যান্স ফ্রন্ট এক বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করেছে। সন্দেহভাজন 4 হামলাকারীর মধ্যে 3 সন্ত্রাসীর স্কেচ প্রকাশ করেছে নিরাপত্তা সংস্থাগুলো। বলা হচ্ছে হামলাকারীদের মধ্যে 2 জন পাকিস্তানের এবং 2 জন কাশ্মীরের। ভয়াবহ এই হামলার পর আতঙ্কে দিন কাটছে জম্মু কাশ্মীরের পর্যটক সহ স্থানীয়দের। বুধবার সকাল থেকে প্রায় 4000 পর্যটক জম্মু কাশ্মীর ছেড়ে গেছেন। এমন এক সময়ে হামলা হলো যখন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পরিবারের সাথে ভারত সফরে আছেন। এই ঘটনার পর নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। এছাড়া এই ঘটনায় নরেন্দ্র মোদীকে ফোন করে নিন্দা ও সমবেদনা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভয়াবহ এই হামলার তীব্র নিন্দা ও শোক জানিয়েছে বিশ্বের শীর্ষ নেতারাও। এদিকে ঘটনার পরপরই সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে মঙ্গলবার রাতে ভারতে ফিরে আসেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক টুইট বার্তায় হামলাকারীদের রেহাই দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। অন্যদিকে জম্মু কাশ্মীরের পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যে পহেলগামে পৌঁছেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। খেলার খবর। সিলেট টেস্ট জিততে বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের প্রয়োজন 174 রান। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ 6 উইকেটে 160 রান। 4 উইকেটে 194 রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। স্কোরবোর্ডে কোনো রান যোগ করার আগেই নাজমুল হোসেন শান্তর উইকেট হারায় স্বাগতিকরা। এরপর জাকের আলীর সঙ্গী হন মেহেদী হাসান মিরাজ, কিন্তু মিরাজও বেশিক্ষণ স্থায়ী হননি। সবশেষ জাকের আউট হন 58 রান করে, তাতে 255 রানে গুটিয়ে যায় ইনিংস। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। কুয়েটের শিক্ষা উপদেষ্টার অনুরোধে সাড়া দেয়নি শিক্ষার্থীরা, আমরণ অনশন চলছে। অবহেলিত চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলওয়ে শুল্ক স্টেশন, বঞ্চিত ব্যবসায়ীরা। সিলেট টেস্টে হারের দ্বার প্রান্তে বাংলাদেশ, 174-এর লক্ষ্যে ব্যাট করছে জিম্বাবুয়ে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন সন্ধ্যা 6:40। এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।